সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জ নিয়মিত আয়োজনে। গতকাল থেকে এশিয়া কাপটা শুরু হয়েছে আফগানিস্তান এবং হংকংয়ের ম্যাচ দিয়ে। যদি বাংলাদেশের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আগামীকাল থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের সমর্থক যারা আছেন তাদের এশিয়া কাপটা শুরু হচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর সেই হংকংয়ের বিপক্ষেই বাংলাদেশ খেলতে নামবে আগামীকাল মানে বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে, এবং ওই ম্যাচটা নিয়ে আলোচনা খুব সম্ভবত করতে হবে আমাদেরকে, যেহেতু আজকে ম্যাচের আগের দিন। এখন পর্যন্ত বাংলাদেশ 8টার সময় থেকে বাংলাদেশের সময় যে সময়টা সেটা 8টার সময় থেকে অনুশীলন করবে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খুব সম্ভবত ফিল সিমন্স কিংবা লিটন দাসের কেউ একজন হয়তো আসবেন। আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত বাংলাদেশের কেউ কথা বললেনি। আজকের যদি আমরা চিন্তা করি, যে জিনিসটা কালকের ম্যাচে বাংলাদেশকে চিন্তা করতে হবে সেই ব্যাপারটা হচ্ছে, যেহেতু প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে একটা বড় জয় পেয়েছে 94 রানের, সেক্ষেত্রে বাংলাদেশকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ যেহেতু বাংলাদেশ গ্রুপ অফ ডেথে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকংকে আমরা যেহেতু তুলনামূলক একটু দুর্বল দল, আমরা একটু সাইড করে রাখছি। যে বাকি তিনটা দল থাকবে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটা দলের যে কোনো দুটো দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। এখন এই কারণেই এই হংকংয়ের সাথে কারা কত ব্যবধানে জিততে পারছে সেইটা কিন্তু নেট রান রেটে যখন আপনি হিসাব করতে হবে তখন কিন্তু একটা বড় প্রভাব রাখবে বলে আমার কাছে মনে হয়। এই কারণে হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশের হবে আগামীকাল, সেই ম্যাচে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না। আমার বিশ্বাস যে, আমি নিশ্চিত যে আপনারা ওইভাবে চিন্তা করছেন যে বাংলাদেশ তো জিতবেই হংকংয়ের বিপক্ষে, যদিও আসলে ম্যাচের আগে ভেবে বলা খুবই কঠিন। কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে যে তার পাশাপাশি আমরা কত ব্যবধানে জিততে পারছি সেটা চিন্তা করতে হবে। যদি আমরা আগে ব্যাটিং করতে পারি, অন্তত আমাদেরকে 180, 85, 200 রান করতে হবে, তারপর আবার 100 রানের ভিতরে যদি আমরা আটকে দিতে পারি, সেইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে। সেটা নিশ্চিতভাবে করতে চাবে। এখন কথা হচ্ছে যে এই যে আগামীকালকের ম্যাচটা হবে, সেই ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, বাংলাদেশ কাদেরকে নিয়ে খেলতে পারে। আমরা কিন্তু যে লাস্ট যে সিরিজটা হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানে লাস্ট ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছিলাম, খুব সম্ভবত 5টা পরিবর্তন ছিল। প্রথম দুটো ম্যাচে মোটামুটি একই একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছে। তো সেই ক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কী ধরনের একাদশটা নিয়ে খেলবে? ওই লাস্ট ম্যাচে যে ধরনের একাদশ ছিল সেটাই নিয়ে খেলবে, নাকি প্রথম দুটো ম্যাচে মানে অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুটো ম্যাচে যে ধরনের একাদশ ছিল সেটা নিয়ে খেলবে? আমার কাছে মনে হয় যে কিছু একটা পরিবর্তন তো অবশ্যই আসবে। আমার যে যতটুকু আমি জানি বা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ওপেনিংয়ে তো আসলে আপনি খুব বেশি পরিবর্তনের জায়গা নেই। ওপেনিংয়ে খুব স্বাভাবিকভাবেই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন খেলবেন, এবং এই বছর তারা দুজন যে ধরনের ফর্মে রয়েছেন সেটা নিশ্চিতভাবে বাংলাদেশকে কাজে দেবে। এবং ব্যাটিংয়ের কিন্তু অনেক বড় একটা অংশই তাদের দুজনের উপর নির্ভর করে। তাদের দুজনের একজন যদি 10 ওভার, 12 ওভার, 13 ওভার পর্যন্ত খেলতে পারেন, সেইটা কিন্তু বাংলাদেশকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে, বেশি রান তুলতে সহায়তা হবে। কারণ তানজিদও যেমন একটু মার্কেটে ব্যাটিং করতে পারেন, আপনি যদি পারভেজ হোসেন ইমনের কথা বলেন, তিনিও কিন্তু ওই মার্কেটে ব্যাটিংটা করতে পারেন। এবং এই বছর যদি আপনি হিসাব করেন, খুব সম্ভবত তারা দুজনে মিলে 40-এর বেশি ছক্কা মেরেছেন। তার মানে বোঝা যায় যে তারা আসলে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারেন বা খেলেন। এই যে তিন নম্বরে যদি আপনি দেখেন, 3 নম্বরের জায়গাটা মোটামুটি ফিক্সড। লিটন দাস খেলবেন ক্যাপ্টেন হিসেবে। লাস্ট সিরিজটা তার দুর্দান্ত গিয়েছে, দুটো 50 অড ইনিংস আছে। লাস্ট ম্যাচটা যদি আপনি দেখেন, সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন। খুব সম্ভবত 40 অড একটা বলে বা 70-75-80 রানের একটা ইনিংস খেলেছিলেন। তার প্রথম ম্যাচও তিনি 50 করেছিলেন। তার উপর একটা বড় ব্যাপার মানে দায়িত্ব থাকবে, কারণ তিনি যদি 3 নম্বরে ব্যাটিং করবেন, অনেক সময় হতে পারে যে প্রথম ওভারে তাকে ব্যাটিং করতে আসতে হচ্ছে, অথবা পাওয়ার প্লে শেষে ব্যাটিং করতে আসতে হচ্ছে। পাওয়ার প্লেতে ব্যাটিং করতে আসতে হতে পারে। যেহেতু আবুধাবিতে খেলা, সেক্ষেত্রে লিটনের রোলটা একটু বড়। কেন বড়? কারণ হচ্ছে যে লিটনকে একটু স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, দুটো মানে কম্বিনেশন তাকে মেলাতে হবে। যদি পাওয়ার প্লে পরে যখন আপনি যাবেন, তখন তো ওইখানে একটা প্রেশার থাকবে যে আপনি কত তাড়াতাড়ি সিঙ্গেল উইকেট করছেন, রানিং উইকেটস আপনি কত ভালো করতে পারছেন, সেই ব্যাপারগুলো হয়তো লিটনের ওপর বেশি প্রভাব থাকবে। এখন কথা হচ্ছে 3 নম্বরে তো লিটন খেলবেন, 4 নম্বরে কে খেলবেন? আমরা যদি 4 নম্বরে হিসেব করি, ওই নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুটো ম্যাচে সাইফ হাসান ছিলেন। সেখানে প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করেছিলেন, দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাটিং করতে পারেননি, খুব সম্ভব পারেননি, এবং তৃতীয় ম্যাচে তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন। যেহেতু তানজিদ এবং পারভেজ হোসেন ইমন খেলবেন, তাদের যেহেতু ইনজুরি সংক্রান্ত বা কোনো ধরনের সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে 4 নম্বরের জন্য তো সাইফকে বিবেচনা করতে হবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রথম ম্যাচটাতে, বিশেষ করে হংকংয়ের বিপক্ষে, সাইফকে হয়তো
নাও দেখা যেতে পারে। এটা এখানে দুটো ব্যাপার আছে, যেহেতু এই পজিশনে দুজন ব্যাটসম্যান রয়েছেন, সাইফ হাসান রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন। আমার কাছে যেটুকু মনে হয় যে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট বা যারা আছেন এই দায়িত্বে, ক্যাপ্টেন কোচ যারা এই দলটা সিলেক্ট করবেন বা একাদশটা সিলেক্ট করবেন, তারা খুব সম্ভবত তাওহিদ হৃদয়ের উপর একটা আস্থা রাখতে চাইবেন। আপনারা যদি মনে থাকেন নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচের পরে কিন্তু লিটন দাসকে প্রশ্ন করা হচ্ছিল যে কেমন যেন একটু অন্যরকম লাগছে, তাওহিদ হৃদয়কে স্ট্রাইক রোটেট করতে পারছেন না, যদিও তিনি প্র্যাকটিস ম্যাচটাতে কিন্তু স্কোয়াডের প্র্যাকটিস ম্যাচটাতে খুব দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। তবে লিটন যেটা বলেছেন যে তিনি হৃদয়কে নিয়ে খুব বেশি ওয়ারিড না, কারণ তিনি জানেন যে বিগ ম্যাচ প্লেয়ার বড় জায়গায় যখন যাবে, দলের যখন প্রয়োজন হবে তখন তিনি ভালো ক্রিকেট খেলতে পারবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত সাইফকে কালকে নাও দেখা যেতে পারে। এখানে আবার দেখা যেতে পারে এটা একটা বড় অপশন থাকবে যদি শেষের দিকে শামীম কিংবা জাকেরের কাউকে আপনি মিস করেন। আমার কাছে মনে হয় না যে, যেহেতু জাকের তো নিয়মিতই এবং শামীম তো মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন 3 নম্বর ম্যাচটা যেটা ডাচদের বিপক্ষে, সেখানেও তিনি বেশ ভালো একটা ইনিংস খেলেছেন। তারা দুজন যেহেতু খেলবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সাইফকেই বসিয়ে রাখা হবে। 4 নম্বরে হৃদয় খেলবেন, 5 নম্বরে জাকের আলী অনিক এবং 6 নম্বরে খুব সম্ভবত খেলছেন শামীম হোসেন পাটোয়ারি। এবং 7 নম্বর জায়গাটাতে তো আপনি নিশ্চিতভাবে আপনি রিশাদকে খেলাতে চাইবেন এবং রিশাদ এখানে তো আপনার খুব বেশি অপশন নেই। আপনি আবার চিন্তা করতে পারেন যে আপনি কি আসলে বাহাতি স্পিনার খেলাবেন নাকি লেগ স্পিনার খেলাবেন, সেটা নিয়েও তো হয়তো আপনি চিন্তা করতে পারেন। কারণ আপনি যদি বাহাতি স্পিনের চেষ্টা করেন বা আপনি যদি প্ল্যান করেন যে আপনি বাহাতি স্পিনে খেলাবেন, সেক্ষেত্রে নাসুম তো একটু এগিয়ে থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে প্রথম ম্যাচটা খুব সম্ভবত হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ চাইবে রিশাদকে একটা সুযোগ দেওয়ার জন্য। আর নাসুমকে হয়তো ওই আফগানিস্তানের বিপক্ষে কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ট্যাকটিক্যাল যে চেঞ্জগুলো দরকার পড়বে তখন হয়তো নাসুমকে ব্যবহার করা হতে পারে। এটা আমার ধারণা যে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের যে কোনো একটা ম্যাচে বা দুটো ম্যাচেও খেলতে পারেন নাসুম আহমেদ। এবং রিশাদ হোসেন যদি খেলেন 7 নম্বরে, 8 নম্বরে মেহেদি হাসান শেখ মেহেদি, তার জায়গাটা মোটামুটি কনফার্ম, কারণ তিনি টি-20তে পাওয়ার প্লেতে বিশেষ করে বাংলাদেশের অন্যতম সেরা বোলার চেয়েও মনে হয় যে বাংলাদেশের সেরা বোলারই বলে ফেলা খুব সম্ভবত ভালো। এখানে আপনি আর কাউকে হয়তো খুব বেশি মেলাতে পারেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি মেলাতে পারবেন না। লাস্ট যে কয়েকটা সিরিজ ছিল সেখানে তার ওই ডমিনেটিং একটা পারফরমেন্স ছিল, আমি নিশ্চিত যে 8 নম্বর জায়গাটা তারই থাকবে। এবং এখন জিনিসটা হচ্ছে দুজন স্পিনার খেলাবেন, তার সঙ্গে হয়তো 3 জন পেসার খেলাবেন। 2 জন স্পিনার খেলারও কিন্তু আপনার 2 জন স্পিনার এবং 3 জন পেসার, 5 জন অপশন। আপনি চিন্তা করতে পারেন যে আমার 6 নম্বর অপশনটা কোথায়। সেক্ষেত্রে যদি শামীম হোসেন পাটোয়ারি খেলেন, তিনি তো 2 ওভার 3 ওভার 4 ওভার বোলিং করতে পারেন। আমরা যদি শ্রীলঙ্কার সিরিজটা দেখি, পাকিস্তান সিরিজেও তিনি বোলিং করেছেন, যদিও তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2টি ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি। শেষ ম্যাচটাতে তিনি একাদশে ছিলেন, কিন্তু ওই তাদের বাংলাদেশের আসলে বোলিং করার সুযোগ হয়নি। তো এই কারণে 6th বোলার হিসেবে আমার কাছে মনে হয় শামীম হোসেন পাটোয়ারি এই জায়গাটা পাচ্ছেন। এবং 3টা পেসার কে খেলবেন এখানে একটা বড় প্রশ্ন, কারণ একাদশ আপনি যদি স্কোয়াডে দেখেন সাইফুদ্দিন রয়েছেন, যদিও তিনি পেস বোলিং অলরাউন্ডার, তানজিম হাসান সাকিব রয়েছেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পাশাপাশি তাসকিন আহমেদ। মানে আপনার কাছে 5টা অপশন রয়েছে, আপনি 3টা অপশন বেছে নিতে পারবেন। আমি যদি ভুল না করি, আমার যেটা বিশ্বাস বা আমার যেটা মনে হচ্ছে, যেহেতু হংকংয়ের সাথে খেলা, তাসকিনকে খুব সম্ভবত এই ম্যাচটাতে খেলানো হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে। আমরা যদি লাস্ট 2-3টা সিরিজে কিন্তু আমরা একটা জিনিস কন্টিনিউয়াস দেখেছি, আপনাদের শ্রীলঙ্কার কথা মনে থাকে, পাকিস্তান, ওই যে নেদারল্যান্ড সিরিজটা, এই সবগুলো সিরিজে কিন্তু 2টো করে ম্যাচ খেলানো হয়েছে। শ্রীলঙ্কাতে মধ্যে একটা খেলেছিল কিনা আমি ভুলে গেছি খুব সম্ভবত, কিন্তু পাকিস্তান এবং নেদারল্যান্ডসের কিন্তু 2টো করে ম্যাচ তাসকিনকে খেলানো হচ্ছে। ওই ব্যাপারটা কিন্তু অনেকদিন ধরেই মেনটেন করা হচ্ছে যে একটা সিরিজে যদি 3টা ম্যাচ থাকে, সেই 3টা ম্যাচে 2টো ম্যাচে তাসকিন খেলানো হবে। সেটা এমন হয় যে 1 নম্বর ম্যাচ খেলবেন এবং 3 নম্বর ম্যাচ খেলবেন। কিন্তু যেহেতু এশিয়া কাপ, বাংলাদেশের শেষ 2টো ম্যাচ যেহেতু গুরুত্বপূর্ণ, আমার কাছে যে কারণে মনে হয় যে প্রথম ম্যাচটা তাসকিনকে খুব সম্ভবত রেস্ট দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হয়তো তাকে খেলানো হবে। এবং পাশাপাশি তার মানে তার পেস বোলিং অপশনটা কি, মুস্তাফিজুর রহমান তো নিশ্চিতভাবে থাকবেন প্রত্যেকটা ম্যাচেই, যদি ইনজুর্ড না হন বা যদি অন্য ধরনের কনসার্ন তৈরি না হয়, সেক্ষেত্রে 3টা ম্যাচে তিনি খেলবেন। আপনি যদি লাস্ট ইউএইর সাথে তিনি যে সিরিজটা খেলেছেন, যদিও তিনি একটা ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচে কিন্তু তিনি ভালো বল করেছেন। উইকেটটা যদি একটু স্লো হবে, মুস্তাফিজুর তো আসলে বিকল্প কিছু নেই। সো 1 নম্বর পেসার হচ্ছেন মুস্তাফিজুর রহমান, তার পাশাপাশি আমরা হয়তো তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামকে হয়তো দেখব। সাইফুদ্দিনকে কেন দেখবো না, কারণ সাইফুদ্দিনকে এইরকম ম্যাচে
আসলে তিনি টুর্নামেন্টেই ম্যাচ পাবেন কিনা আমি এটা নিয়ে সন্দিহান। এটা একটা বড় কারণ যে উইকেটের কারণে। এটা যদি এমন হতো যে উইকেটে একটু পেসটা বেশি আছে, তখন হয়তো বাংলা 4টা পেসার নিয়ে খেলতো, ওই ব্যাপারটা থাকতো, বা একটা ব্যাটসম্যান বেশি খেলাতে হচ্ছে তখন আপনি একটা স্পিনার কমিয়ে বা একটা পেসার কমিয়ে তখন আপনি একটা অলরাউন্ডার খেলাতে পারছেন। এরকম সিচুয়েশনে পড়ার চান্সটা কম। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন ম্যাচ যদি এই টুর্নামেন্টে নাও পেতে পারেন, এরকম একটা সিচুয়েশান আসতে পারে। এমন না যে এটাই সত্য হয়ে যাবে, তবে আমার ধারণা যেরকম হবে সে কারণে আমার কাছে মনে হয় যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের যে পেস অ্যাটাকটা হবে সেখানে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, আপনি মোটামুটি টপ অর্ডার টপে বলুন কিংবা মিডল অর্ডারে বলুন, আপনি শেষের দিকে বলুন, সেই সব জায়গাগুলো আপনি কভার করতে পারবেন। শেষের দিকে আপনি যদি চিন্তা করেন আপনি তানজিম হাসান সাকিবকে দিয়ে বোলিং করতে পারবেন, মুস্তাফিজুর রহমান তো আপনার টপ অপশন থাকবেই, শরীফুলকে আপনি করাতে পারেন, এবং টপ দিকে মানে একদম পাওয়ার প্লেতে শরীফুল যে ধরনের বোলিংটা লাস্ট কয়েকটা সিরিজে করেছেন, যে ধরনের সুইংটা পাচ্ছেন, যে ধরনের বোলিংটা তিনি করার চেষ্টা করছেন, সেইটা যদি কন্টিনিউ করতে পারেন নিশ্চিতভাবেই তার জায়গাটা তো মোটামুটি পোক্ত বা পাকা হয়ে যাবে বলে আমার ধারণা। আমার কাছে মনে হয় যে একাদশটা এরকমই হতে পারে। তারপরও এটা তো আসলে আমরা সম্ভাব্য আলোচনা করছি যে এর ভিতরেও চেঞ্জ হয়তো আসতে একটা দুটো চেঞ্জ তো আসতেই পারে, কিন্তু আমি যদি বর্তমান পরিস্থিতি চিন্তা করি, ম্যাচের প্রেক্ষাপট চিন্তা করি, সেক্ষেত্রে এরকম একটা একাদশ হতে পারে। আপনি দর্শক আপনারাও কিন্তু আপনাদের একাদশটা জানাতে পারেন, সেটা আমাদের ফেসবুক বলুন বা আমরা ইউটিউব বলুন, যেখানে আছেন, যেখান থেকে আপনি দেখছেন সেখানে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হবে, বাংলাদেশের পরিকল্পনা কেমন হওয়া উচিত, সেই ব্যাপারগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।